এনার্জি আছে সবার মধ্যে? আজকে আমরা কি করব, আমাদের 4টে লেসনের রিডিং কমপ্লিট কমপ্লিট তো? আচ্ছা, আজকে আমি 4টে লেসনের গ্রামারগুলো এক জায়গায় করেছি। সুন্দর করে প্রত্যেকটা লাইন ওয়ার্ড ধরে ধরে গ্রামার বুঝিয়ে দেবো, কি হলো কেন হলো, ঠিক আছে? এবং পুরো নোটসটা তোমাদেরকে দেয়া হবে। তোমরা যারা অনলাইন ক্লাস করছো মন দিয়ে গ্রামারগুলো শুধু বোঝো, এখন শুধু বুঝবে, কোনো কিচ্ছু দরকার নেই, শুধু প্রত্যেকটা পরপর বোঝো। বোঝার পরে যদি কোনো ডাউট থাকে তুমি নোট করবে খাতায়, ডাউট ক্লিয়ারিং ক্লাসে তোমার ডাউটটা তুমি ক্লিয়ার করে নেবে। বোঝা গেল? 4টে লেসন, এই 4টে লেসনের গ্রামার ভালো করে বুঝতে পারলে তোমার স্কুলের পরীক্ষায় সেকেন্ড ইউনিটে একটা গ্রামারও মিস হবে না। কারণ যদি হুবহু নাও দেয় এইরকম টাইপেরই দেবে, তুমি টাইপ ম্যাচ করে ফেলতে পারবে। তাই ক্লাসটা ভালো করে করো, মুখস্থ নয়, গ্রামার মুখস্থ নয়, একদম নয়। কি হচ্ছে কিভাবে হচ্ছে আমি সুন্দর করে বলবো, বোঝার চেষ্টা করো। পুরো ক্লাসটা আমি সুন্দর করে বোঝাবো, ঠিক আছে? তারপর তোমরা টেক্সট বই দেখে দেখে নিজেরা না দেখে, মানে টেক্সট বই থেকে করবে, টেক্সট বই তার উত্তর করা থাকে না। এবং পুরো ক্লাসের পিডিএফটা তোমাদের অনলাইনে দিয়ে দেওয়া হবে, যেটার মধ্যে উত্তর করা থাকবে। বোঝা গেল? যা বলছি এরকমভাবে করো, দারুণভাবে পরীক্ষা হবে। আমাদের 4টে লেসন একই রকমভাবে কমপ্লিট হয়েছে এবং একই রকমভাবে আমরা 4টে লেসনের গ্রামারটা করব। পরের ক্লাসে 4টে লেসনে আমাদের টেক্সটের প্রশ্ন উত্তর হবে। তারপরের ক্লাসে আমাদের 4টে লেসনের গুরুত্বপূর্ণ রাইটিংগুলো হবে। যা ক্লাসই হবে তার পিডিএফ নোটস তোমরা অনলাইনে পেয়ে যাবে। এবং তারপরে যে কটা ক্লাস থাকবে আমাদের সেট সেট প্র্যাকটিস করবো আমরা। স্কুলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু সেট আমি নিয়ে আসবো, সেগুলোর পিডিএফ নোটস দেওয়া হবে এবং সেই সেটগুলো তোমরা আগে বাড়িতে নিজেরা করবে, তারপর আমি সুন্দর করে বুঝিয়ে মিলিয়ে দেবো। এরকমভাবে ক্লাসগুলো। আচ্ছা দেখো, তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথমে আমাদের লেসন 5 থেকে হবে, তাই তো? সেকেন্ড ইউনিট। তাহলে এখানে গ্রামারের কোন জিনিসটা রয়েছে, কলম মেলাতে হবে। সব গ্রামারের হবে না, কিছু গ্রামারের বাইরেও হবে, সমস্তটা আমরা বুঝবো। টেক্সচুয়াল প্রশ্ন উত্তর বাইরে যা আছে সেইগুলো আমরা সুন্দর করে বুঝবো। তাহলে মেলাতে হবে। দেখো আমি মিলিয়ে দিয়েছি, তোমাদের সামনে হয়তো মেলানো থাকবে না, তোমাদের মিলিয়ে নিতে হবে। তো মেলানোটা কি, এখানে আমাদেরকে কি বলে, সমার্থক শব্দ, সিনোনিম। তাহলে স্নির, স্নির মানে কাউকে নিয়ে উপহাস করা, তাহলে মক মানেও তাই। তারপর এভিডেন্ট, এভিডেন্ট মানে কোনো কিছুর একটি প্রমাণ। তাহলে ক্লিয়ার মানেও স্পষ্ট, স্পষ্ট জিনিসটাও তো প্রমাণই বলা যেতে পারে। রেস্ট, রেস্ট মানে কি, রেস্ট মানে দুর্বল অসহায়, পুয়ার মানেও দুর্বল অসহায় হতভাগ্য। তারপর সার্ভিং, সার্ভে করা মানে ভালো করে দেখা, তাহলে এটা কি বলবো, ক্লোজলি অবজার্ভিং। বোঝা গেল? কলমটা আমি মিলিয়ে দিলাম, তোমাদের সামনে কলম মেলানো থাকবে না, তোমরা এরকমভাবে করে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে কি আছে, এখানে আমাদেরকে বিপরীত শব্দ করতে হবে। র্যাপিডলি মানে দ্রুত, তার বিপরীত কি, স্লোলি। লস্ট মানে হারিয়ে যাওয়া, তার বিপরীত ফাউন্ড। রিমেম্বার মানে স্মরণ করা, তার বিপরীত হচ্ছে ফরগট। ফরগেট আমরা এখানে ফরগট করব, কেন? কারণ এখানে রিমেম্বার নেই, এখানে রিমেম্বার্ড রয়েছে, মানে এটা পাস্টে রয়েছে, তাহলে এটাকেও পাস্টে করব। বোঝা গেল? তারপর কি, রাফলি, স্মুথলি অথবা জেন্টলি। সেভ, স্পেন্ড, সেভ মানে সঞ্চয় করা, স্পেন্ড মানে খরচ করা। রাফলি মানে খুব বাজে রকম ভাবে, রাফ ভাবে, তাহলে তার বিপরীত কি, স্মুথলি। তারপর স্ট্রেইট, তার বিপরীত কি, ক্রুকড। স্ট্রেইট মানে সোজা, ক্রুক মানে বেঁকা, বেন্ড করে থাকা। বুঝতে পেরেছি? তারপরে দেখো, আচ্ছা এখানে প্রেফিক্স সাফিক্স বসাতে হবে, ঠিক আছে? দেখো এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডের সাথে কোথায় প্রেফিক্স কোথায় সাফিক্স হবে, তাহলে ব্র্যাকেটে দেওয়া অংশগুলো এই যে এই জিনিসগুলোকে অ্যাড করতে হবে। তাহলে কোনটার সাথে কি যায়, দেখো ডিফারেন্ট, বিপরীত শব্দ বানাতে হবে আমাদের, প্রেফিক্স সাফিক্স বসিয়ে বিপরীত শব্দ বানাতে হবে। তাহলে ডিফারেন্ট, ডিফারেন্টের আগে আমরা কি করলাম, হ্যাঁ, তার সাথে আমরা IAL যুক্ত করে দিলাম, তাহলে ডিফারেন্সিয়াল হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, পসিবল IM যুক্ত করে হয়ে গেল ইম্পসিবল। সাফিসিয়েন্ট IN যুক্ত করে হয়ে গেল ইনসাফিসিয়েন্ট। অ্যারাইভ AL যুক্ত করে কি হয়ে গেল, অ্যারাইভাল। হোল, হোলের সাথে সাম যুক্ত হয়ে গেল হোলসাম। বোঝা গেল? এইভাবে আমরা যেটা যুক্ত করছি এগুলোকে আমরা প্রেফিক্স সাফিক্স বলছি। মানে আমাদের বুঝতে হবে প্রেফিক্স সাফিক্সটা কি, শুরুতে বসলে প্রেফিক্স, শেষে বসলে সাফিক্স। যেমন এখানে আমি শেষে বসেছি, তার মানে এর সাথে সাফিক্স যুক্ত হয়েছে, হয়ে জিনিসটা চেঞ্জ হয়ে গেল। আর এখানে দেখো প্রেফিক্স আগে যুক্ত হয়েছে, আগে যুক্ত হলে প্রেফিক্স। বুঝতে পারছি? আচ্ছা, এবার এখানে কি আছে, কম্পাউন্ড ওয়ার্ড ফ্রম দ্য লেসন। আচ্ছা, স্টেপ, স্টেপ ল্যাডার। দেখো কম্পাউন্ড ওয়ার্ড মানে কি, কিছু ওয়ার্ড থাকে তারা সিঙ্গেলে তাদের অর্থ বোঝা যায় না, তাদেরকে যুক্ত করতে হয়। বোঝা গেল?
যেমন ল্যাডার, ল্যাডার মানে মই, তার সাথে আমি স্টেপ যুক্ত করে দিলাম, স্টেপ ল্যাডার। তাহলে স্টেপ ল্যাডার এটা গোটা একটা কথা, ঠিক আছে। তারপরে দেখো চেয়ার, চেয়ারের আগে আমি কিচেন যুক্ত করে দিলাম, কিচেন চেয়ার। ফ্রেম, পিকচার ফ্রেম, পিকচার একটা ওয়ার্ড, ফ্রেম একটা ওয়ার্ড, কিন্তু যখন আমি বলছি তখন একসাথে বলছি পিকচার ফ্রেম। ডাইনিং একটা ওয়ার্ড, রুম একটা ওয়ার্ড, যখন একসাথে বলছি ডাইনিং রুম। তাহলে এই সমস্ত যে দুটো ওয়ার্ড দিয়ে একটা গোটা ওয়ার্ড তৈরি হচ্ছে, সেগুলোকে আমরা কি বলবো? কম্পাউন্ড ওয়ার্ড, ঠিক আছে। এবং এগুলো দিয়ে এবার বাক্য রচনা করো। তাহলে বাক্য রচনা নিজেরা নিজেদের মতো করবে, সাবজেক্ট ভার্ব বসিয়ে এটাকে অবজেক্ট ধরে কমপ্লিট করতে হবে। দেখো আমাদেরকে ফিউচার টেন্স বানাতে হবে, তাহলে সেন্টেন্সকে ফিউচার বানাতে গেলে আমাদেরকে শ্যাল অথবা উইল আনতে হয়। শ্যাল কার সাথে বসে? আই আর উই এর সাথে, বাদ বাকি সবার সাথে উইল। বোঝা গেল? আর যদি জোর দিয়ে বোঝানো বোঝায়, তাহলে যেখানে শ্যাল বসার কথা সেখানে উইল বসবে, যেখানে উইল বসার কথা সেখানে শ্যাল বসবে। আচ্ছা, তাহলে প্রথমে দেখো আমি আই এর পরে উড বসাচ্ছি, যে আই উড লাইক টু বি আ টিচার ইন দ্য ফিউচার, আমি ফিউচারে টিচার হতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি বসাবো? উড, মানে টিচার হতে আমি পছন্দ করছি, পছন্দ করা মানে ভবিষ্যতে কোনো কিছু করতে আমি পছন্দ করছি, তখন আমরা উড লাইক ইউজ করব। আর বাদ বাকি দেখো এখানে আই আছে, শ্যাল বসালাম, আবার এখানে আই আছে, উইল বসালাম, আবার আয়ের সাথে শ্যাল, আয়ের সাথে উইল। তাহলে আয়ের সাথে শ্যাল উইল কখন বসে? তুমি আয়ের সাথে উইল বসাতেই পারো, স্যাল স্যাল কারোর সাথে না বসালে হবে, সবার সাথে উইল বসানো যায়। তবুও কোথায় স্যাল আর কোথায় উইল বসে? যেখানে নর্মাল কোনো জোর দিয়ে বোঝানো বোঝাচ্ছে না সেখানে শ্যাল, আর যদি জোর দিয়ে বোঝানো হয় যে আমি এটা করবই, তখন উইল। আর যদি কনফিউশন হয় সবার সাথে উইল বসাতে পারি। তো আমরা শ্যাল অথবা উইল বসিয়ে আমরা ফিউচার করব। ফিউচার বানাতে গেলেই প্রথমে সাবজেক্ট, তারপরে আমরা শ্যাল অথবা উইল, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। ঠিক এইরকমভাবে কমপ্লিট করা রয়েছে। আচ্ছা, এখানে দেখো প্লুরাল নাউন, তাই তো? আমাদেরকে প্লুরাল নাউনগুলোকে আন্ডারলাইন করতে হবে, খুঁজে বার করতে হবে, এবং সেটা দিয়ে নতুন বাক্য বানাতে হবে। বাক্যগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, আমি প্লুরাল নাউনগুলো খুঁজে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই সেন্টেন্সে প্লুরাল নাউন হচ্ছে ট্রাউজার্স, ট্রাউজার, ট্রাউজার হচ্ছে প্লুরাল নাউন। এখানে কি আছে দেখো, ও আচ্ছা, সেন্টেন্স তৈরি করা হয়েছে, মাই নিউ ট্রাউজার্স আর ব্লু ইন কালার। তাহলে একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল, আমার নতুন ট্রাউজারটা কালার কি? নীল। ট্রাউজার হচ্ছে প্যান্ট। আচ্ছা, তারপরে দেখো এখানে সিজার্স, সিজার্স হচ্ছে প্লুরাল নাউন। দিস সিজার্স আর ভেরি শার্প, শার্প মানে একদম ধারালো, আর সিজার্স মানে কি তাহলে? কাঁচি। তাহলে এগুলোকে সব প্লুরাল নাউন বলে, দেখেছো লাস্টে এস রয়েছে। হ্যাঁ, প্লুরাল নাউন বলে, কিন্তু এরা প্লুরাল কি করে হয়? কেন প্লুরাল করা হয়েছে এদেরকে? কারণ কাঁচির দুটো ডান্ডি থাকে, তাই না? তাই এটাকে প্লুরাল করা হয়। ট্রাউজার, প্যান্টের দুটো পা থাকে, একটাই প্যান্ট কিন্তু দুটো পা থাকার জন্য এটা প্লুরাল নাউন হয়ে গেল। একটাই কাঁচি, যেহেতু দুটো ডান্ডি রয়েছে তাই সেটা হয়ে গেল প্লুরাল। তাই এগুলো সব প্লুরাল নাউন। তারপরে দেখো, তারপরে এখানে কি আছে? দ্য প্রেস ওয়েন পাবলিক ওভার দ্য ইস্যু। তাহলে এখানে নাউন কি, কোনটা প্লুরাল নাউন? দ্য প্রেস, ঠিক আছে, প্রেস হচ্ছে প্লুরাল নাউন। আচ্ছা, এখানে হচ্ছে গুডস, গুডস মানে কি? মালপত্র, মালপত্র, এটা হচ্ছে প্লুরাল নাউন। তারপর এখানে কালার্স, কালার্স হচ্ছে প্লুরাল নাউন। এই দিয়ে আমাদের বাক্য রচনা করা রয়েছে, তোমরা নিজেরা করে নেবে। দেখো এখানে কি বিপরীত শব্দ করতে হবে, বিপরীত শব্দ, ব্র্যাকেটে যেটা আছে তার বিপরীত শব্দ বসাতে হবে। তাহলে ব্র্যাকেটে কি আছে? ওয়ার্ম, ওয়ার্মের বিপরীত কি হয়? কুল। ওয়ার্ম মানে উষ্ণ, গরম, তার বিপরীত হচ্ছে কুল। হোয়াইট বিপরীত কি? ব্ল্যাক। উইন্টারের বিপরীত কি? সামার, তাই তো? তারপরে অ্যাবভ, অ্যাবভের বিপরীত কি? বিলো। অ্যাবভ মানে অনেক উপরে, বিলো মানে নিচে। তারপর আর্লি, আর্লি মানে তাড়াতাড়ি, তার বিপরীত কি? লেট, লেট, লেট। ঠিক আছে, আমি এগুলো কিন্তু করে দিয়েছি। এখানে কি আছে? এখানে আমাদের সাফিক্স করতে হবে। সাফিক্স মানে সব করার শেষে যুক্ত হবে। এই যে ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে, ওয়ার্ডগুলো আমাদের শেষে যুক্ত করতে হবে। তাহলে কি বলছে? যেহেতু কবিতাটি এখানে নেই, তাই সাধারণ কিছু শব্দ দেওয়া হলো যা এই সাফিক্সগুলোর সাথে মানানসই। তো এখানে কোন সাফিক্সগুলো কার সাথে বসে সেগুলো তোমাদের করতে হবে। এগুলো তেমন বোঝানোর কিছু নেই, তোমরা নিজেরাই করে নিতে পারবে। যেমন এই যে লেস, এই যে ওয়াইটা কোন কোন ওয়ার্ডের সাথে যায়? ওয়েলদি, রেইনি, হ্যাপি। তারপরে লেস কার সাথে যায়? হোম, হেল্প, ফেয়ার, এগুলো শেষে লেস যায়। তারপরে দেখো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এটা কিন্তু সুন্দর করে বোঝার বিষয় আছে, ভালো করে বুঝে নাও। পার্টিসিপেল অ্যাডজেক্টিভটা ভালো করে বুঝে নাও। কোনো নাউনের আগে বসে নাউনটা সম্বন্ধে বলছে, সেটা হয়ে গেল পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। সেটা কি জিনিস? দেখো আমরা দেখতে পাচ্ছি হি গট ডাউন ফ্রম আ রানিং বাস। তোমাকে এরকম একটা সেন্টেন্স দিয়ে দিল
তোমাকে বললে এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কোনটা তুমি খুঁজে বার করো, বোঝা গেল? কোনটা সেটা খুঁজে বার করতে হবে। তাহলে সেই নাউনটার আগেই থাকবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, সেন্টেন্সে যে নাউনটা থাকবে তার আগে। এবার বুঝতে হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দু রকমের হয়, একটাতে আমরা লাস্টে আইএনজি দেখতে পাবো, আর একটাতে আমরা ভার্বের থার্ড ফর্ম দেখতে পারবো, বোঝা গেল? এখানে দেখো আইএনজি রয়েছে তাই না, তাহলে এটা হয়ে গেল পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। আচ্ছা এখানে দেখো লাস্টে কি ইডি রয়েছে, তার মানে এটা থার্ড ফর্ম, এটাও কিন্তু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এখানে কি আছে আইএনজি, তাই তো, এটাও কি হয়ে গেল পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এটাতে কি আছে ইএন রোটেন, এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, এটাও পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। আর এখানে ভার্বের আইএনজি, এটাও পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সেন্টেন্সটা পড়ে কি করে বুঝবো কোনটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ? আমরা দেখব সেন্টেন্সে নাউন কোথায় আছে, নাউনের ঠিক আগেই বসে আছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে বাস এটা একটা নাউন, তার আগে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ট্রাক এটা একটা নাউন, তার আগে পার্টিসিপেল। ওম্যান এটাও একটা নাম, তার আগে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ম্যাঙ্গোস তার আগে, গেম তার আগে, বোঝা গেল? এবার বিষয়টা হচ্ছে এখানে একটা শেখার জিনিস আছে, ভালো করে বোঝো। কি শেখার জিনিস? কোথায় আমরা আইএনজি বসাবো, মানে কোথায় পার্টিসিপেল মানে অ্যাডজেক্টিভে আইএনজি থাকবে আর কোথায় ভার্বের থার্ড ফর্ম থাকবে, এটা আমাদেরকে বুঝতে হবে। ভার্বের সাথে আইএনজিটা তাহলে কোথায় বসবে, কোথায় বসবে? আমরা দেখব সেই নাউনটা যদি চলন্ত অবস্থায় থাকে, মানে কাজটা চলছে, তখন আমরা আইএনজি। আর যদি চলন্ত অবস্থায় না থাকে, মানে হয়ে গেছে, তখন ভার্বের থার্ড ফর্ম। কিছু বুঝলাম? জিনিসটা চলছে আইএনজি, আর জিনিসটা হয়ে গেছে তখন ভার্বের থার্ড ফর্ম ইডি যুক্ত হবে। কিরকম দেখো, প্রথম লাইনটা দেখো, এখানে কি আছে রানিং বাস, বাসটা তো রানিং ছিল, চলন্ত, চলন্ত, তাই এখানে আমরা রানিং করেছি। আবার এখানে ট্রাকটা দেখো, ট্রাকটা কি লোড হচ্ছিল, লোডিং ট্রাক, মানে ট্রাকটা লোড হচ্ছিল সেই ট্রাক যাচ্ছে এমন তো না, লোড হয়ে গেছে, লোড হয়ে যাওয়া একটা ট্রাক যাচ্ছে, তো যেটা কমপ্লিট হয়ে গেছে তাই এখানে ইডি, বুঝতে পারছি? তারপরে দেখো ওম্যানটা কেমন, চার্মিং, মানে চার্মিং মানে খুব হাসি খুশি, তার মানে সে কি আগে হাসি খুশি ছিল এখন কি না, এমনটা না, সে এখনো হাসি খুশি ভাবেই সবার সাথে কথা বলছে, তার মানে তার কাজটা চলছে, তাই আমরা এখানে কি করবো আইএনজি। ম্যাঙ্গোসটা দেখো, তার আগে আমরা কি করেছি রোটেন, আমরা রোটিং টাইপের কিছু করিনি, মানে আইএনজি যুক্ত করিনি। কেন? আইএনজি যুক্ত করলে কি হতো, ম্যাঙ্গোসটা পচছে, এখনো পচছে, এরকম কি পচে গেছে, পচে যাওয়া ম্যাঙ্গো নিয়ে কথা হচ্ছে, তাই এখানে ভার্বের থার্ড ফর্ম করা হয়েছে। গেম, গেমটা এক্সাইটিং, এক্সাইটিং মানে এখনো এক্সাইটিং, এখনো খেলতে খুব ভালো লাগে, এমন তো না আগে এক্সাইটিং, মানে এক্সাইটেড ব্যাপারটা এখানে নয় যে আগে এক্সাইটেড ছিল এখন নয়, এরকমটা না, এখনো এক্সাইটিং। তাহলে কোনো কিছু চলছে, সাবজেক্টটা কাজ করছে, মানে সাবজেক্টটা রানিং রয়েছে, সরি সাবজেক্ট নয়, নাউনটা রানিং রয়েছে, তাই তো, তখন আইএনজি, আর যদি হয়ে যাওয়া হয় তখন ইডি। এভাবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বুঝতে হবে। আচ্ছা এখানে দেখো আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দিয়ে, ঠিক আছে? তো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দিয়ে সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা পার্টিসিপেল অ্যাডজেক্টিভটা কোনো একটা, মানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভের পরে কোনো একটা নাউন বসাতে হবে। তাহলে দেখো এটার পরে একটা নাউন বসেছি, রানিং ট্রেন, লোডেড, লোডেড কার্ট অথবা বাস অথবা লরি, যা খুশি বসাতে পারি। তারপর চার্মিং, এরপরেও নাউন চাই, ঠিক আছে? এখানে দেখো, এখানে বাক্য রচনা, এখানে চার্মিং এর পর নাউন এখানে আসেনি। দ্য সিনারি অফ দ্য ভিলেজ ইজ ভেরি চার্মিং, হ্যাঁ চার্মিংটা এভাবেও করা যায়, মানে চার্মিংটা কোনটা চার্মিং, এই সিনারিটা চার্মিং, তাহলে চার্মিং সিনারি, এভাবেও হয়। তারপর রোটেন, দেখো এখানেও দেখো রোটেনটা দেখো এক্স এর আগে রয়েছে, নাউনের আগে রোটেন রয়েছে। তারপর এক্সাইটিং, এক্সাইটিং এর পরেও একটা নাউন থাকবে, যে এক্সাইটিং এর পরে ফুটবল রয়েছে। তো এইভাবে নিজেদের বাক্য রচনা করতে হয়। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য রচনা করতে গেলেই আমরা এইখানটা জাস্ট একটু এক্সেপশনাল দেখলাম এই লাইনটা, বাকিগুলো কিন্তু সবই ঠিকই আছে, পার্টিসিপেল অ্যাডজেক্টিভের পরেই নাউন বসাতে হবে। আচ্ছা পাংচুয়েশন, এটা আর বোঝানোর কিছু নেই, এগুলো আমরা জানি, তবুও আমি রানিং একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথম লেটার বড় হাতের হবে, ডিটা বড় হাতের, ঠিক আছে? কারোর যদি কোনো কথা হয় সেই কথাটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, কারোর যদি নাম হয় তার প্রথম অক্ষরটা আমাদের ক্যাপিটালে হবে, বোঝা গেল? কোথাও যদি থামা বোঝায় তাহলে কমা দিতে হবে, কারোর কথাটা যদি ইনভার্টেড কমার মধ্যে রাখা হয় তার ঠিক নিচে একটা কমা থাকবে, বোঝা গেল? দিয়ে তারপরে সেন্টেন্স চলছে।
আচ্ছা, চলতে চলতে দেখো যেখানে কমপ্লিট হয়ে যাচ্ছে একটা সেন্টেন্স, যেখানে তুমি বুঝতে পারবে সেন্টেন্সটা কমপ্লিট, সেখানে ফুল স্টপ দিতে হবে। তারপরে আবার দেখো জিনিসটা আবার যদি মানে কোনো একটা কোটেশন টাইপের কোনো একটা কথা বোঝায়, তাহলে পুরোটা ইনভার্টেড কমার মধ্যে রাখা হবে, এবং যেখানে থামবে সেখানে কমা দিতে হবে, আর যেখানে কমপ্লিট হয়ে যাবে সেখানে ফুল স্টপ দিতে হবে। তো এটা নিজেরা একটু রিডিং পড়লেই বুঝতে পারবে। পাংচুয়েশন বলে এটাকে, মানে কোথায় কোন চিহ্ন দিতে হবে, নিজেরা একটু পড়লেই বুঝতে পারবে। এখানে আমাদের ডিগ্রি চেঞ্জ করতে হবে। ডিগ্রি, ডিগ্রি চেঞ্জ বুঝি? 3টে ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কি বললাম? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে আমাকে ডিগ্রি চেঞ্জ করতে হবে, মানে আমাকে ব্র্যাকেটে একটা কোনো ওয়ার্ড দিয়ে দেবে, ঠিক আছে, তাকে আমাকে ডিগ্রি চেঞ্জ করে তার আগে লিখতে হবে। তাহলে এবার আমি কোথায় পজিটিভ, কোথায় কম্পারেটিভ, কোথায় সুপারলেটিভ কি করে বুঝবো? দেখো, পজিটিভ মানে যেখানে কোনো কারোর সাথে কম্প্যারিজন নেই, মানে ও ওর থেকে ভালো, ওর থেকে খারাপ, এরকম কোনো ব্যাপার নেই, এটা নর্মাল একটা ব্যাপার। আর কম্পারেটিভ মানে কারোর সাথে তুলনা করা হচ্ছে, ও ওর থেকে ভালো, ও ওর থেকে কমা, এটা কম্পারেটিভ। আর সুপারলেটিভ হচ্ছে সব থেকে ভালো, ঠিক আছে, যার সাথে আর কোনো কম্প্যারিজন হবে না। তো পরীক্ষার সময় দিলে আমি কিভাবে করবো? আমাকে যে ব্র্যাকেটে যে ওয়ার্ডটা দেবে তার আগে আমাকে চেঞ্জ করতে হবে সেটাকে। যদি দেখতে পাই ওই সেন্টেন্সে দেন থাকে, কি থাকে? দেন। ভালো করে বুঝে নাও এখানটা। যদি দেন থাকে তাহলে সেটা কোন ডিগ্রি জানো? হ্যাঁ, কম্পারেটিভ ডিগ্রি। কি ডিগ্রি? কম্পারেটিভ। যদি অ্যাজ থাকে তাহলে সেটা পজিটিভ ডিগ্রি, আর যদি দা থাকে তাহলে সেটা সুপারলেটিভ। এইভাবে আমরা চিনব, বুঝে গেল? যদি দেন থাকে তাহলে কম্পারেটিভ, মানে তখন আমরা লাস্টে ইয়ার যুক্ত করতে পারি অথবা মোর যুক্ত করতে পারি। কি বললাম? ইয়ার অথবা মোর, বোঝা গেল? যদি দেন থাকে, যদি দেন থাকে তাহলে আমরা ওই ওয়ার্ডটার শেষে হয় ইয়ার না হয় মোর বসাতে পারি। কোথায় ইয়ার বসে কোথায় মোর বসে সেটাও বলছি, বাকি দুটো বুঝে নাও। যদি অ্যাজ থাকে তাহলে আমাদের সেটা হয়ে গেল পজিটিভ ডিগ্রি, তখন ব্র্যাকেটে যে ওয়ার্ডটা থাকবে ওটাই সেম বসিয়ে দিতে হবে। আর যদি দা থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রি, তখন সেই ওয়ার্ডটার লাস্টে আমরা ইএসটি যুক্ত করব অথবা মোস্ট যুক্ত করব। বলো কে কোথায় বুঝলে না? এইটা ভালো করে বুঝলে তুমি সব পারবে। কি বললাম? যদি দেন থাকে কম্পারেটিভ ডিগ্রি, হ্যাঁ, তাহলে কম্পারেটিভ ওই ওয়ার্ডটাকে তাহলে কম্পারেটিভ বানাতে হবে। কি করে বানাবো? আমরা ওয়ার্ডটা শেষে ইয়ার অথবা মোর। তাহলে স্যার কি করে বুঝবো ওয়ার্ডটা শেষে ইয়ার বসাবো না মোর বসাবো? যদি দেখি ওয়ান সিলেবেল, যদি ওয়ান সিলেবেল হয় তাহলে ইয়ার যুক্ত করে দেবো, আর যদি একের বেশি সিলেবেল হয় তাহলে আমরা মোর বসিয়ে দেবো। সিলেবেলটা কি জিনিস? উচ্চারণ। রাজ কটা সিলেবেল? একটা। কটা? রাজেন্দ্র, রাজেন্দ্র কবার খণ্ড হলো? 3টে, তাহলে 3টে সিলেবেল। বোঝা গেল? তাহলে যেটা একবারে বলা যাচ্ছে সেটার শেষে আমরা ইয়ার যুক্ত করব, আর যেটা একবারে হচ্ছে না, এটা থেমে থেমে হচ্ছে, সেটার শেষে আমরা কি করব? সেটার আগে আমরা মোর বসাবো কম্পারেটিভে আর মোস্ট বসাবো সুপারলেটিভে। বুঝতে পেরেছি? আমরা এখানে ব্র্যাকেটে যেটা দিয়েছে সেটাকে চেঞ্জ করতে হবে, তাই তো? এখানে কি আছে? দেন। দেন দেখে বুঝে গেলাম কি ডিগ্রি হবে? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি মানে আমি এবার দুটো জিনিস করতে পারি, হয় ইয়ার অথবা মোর। মোর আমি দেখবো উচ্চারণটা কি একবারে হচ্ছে ওল্ড, ওল্ড ভাঙতে পারবি? ওল্ড একবারে হলো, তাহলে আমি এর শেষে ইয়ার যুক্ত করে দেবো, তাহলে কি হয়ে গেল? ওল্ডার। বুঝেছি? এই কটা ভালো করে বুঝে নাও আমি যে কনসেপ্টের মধ্যে দিয়ে বোঝাচ্ছি, তাহলে কি হবে? এই 5টা বা 6টার বাইরে 600টা দিলেও পারবে। আর যদি না বুঝে শুধু মুখস্থ করো তাহলে শুধুমাত্র এই 6টা পারবে, তার বাইরের 600টা তুমি আর পারবে না। এটা যে কনসেপ্ট বোঝাচ্ছি, তোমরাও মন দিয়ে ক্লাসটা করবে। দেখো এখানে আছে কি? হাই, তাই তো? আর কি দেখতে পেলাম আমরা? দা আছে। এই জায়গাতে যে উত্তর বসিয়েছি না, এই জায়গাগুলো শূন্যস্থান ছিল, আমি তো উত্তর করে দিয়েছি, এই জায়গাগুলো ছিল শূন্যস্থান, আমি উত্তর বসিয়ে রেখেছি। তাহলে দা দেখে বুঝতে পেরে গেছি আমাদের হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে হাইটাকে সুপারলেটিভ করতে গেলে আমি আগে উচ্চারণ করে দেবো কটা সিলেবেল? হাই একটা, হাই একটা, তার মানে লাস্টে আমরা ইএসটি যুক্ত করে দেবো, সুপারলেটিভ ডিগ্রি।
তাই আমরা ইএসটি যুক্ত করে দিলাম, কি হলো হাইয়েস্ট। বুঝেছি? আচ্ছা, তারপর দেখো এখানে কি আছে, সুইট। ঠিক আছে, আমরা দেখবো এখানে কি আছে, অ্যাজ। দেখতে পেয়েছো, অ্যাজ মানে একটু আগে কি বললাম, কোন ডিগ্রি হবে, পজিটিভ। তাহলে পজিটিভ হলে ব্র্যাকেটে যেটা আছে যেমন তেমনই বসিয়ে দেবো। বুঝতে পারলাম? আচ্ছা, তারপরেরটাই দেখলাম দেন আছে, তার মানে কোন ডিগ্রি, কম্পারেটিভ। আমরা উচ্চারণ করে দেবো কবারে হচ্ছে, কুল, কুল একবার। তাহলে লাস্টে কি করব, ইয়ার যুক্ত করে দেবো, কুলার। বোঝা গেল? তারপরটা দেখতে পাচ্ছি দা আছে, তাই তো, দা আছে। তাহলে দা থাকলে কি হবে, সুপারলেটিভ। আর সুপারলেটিভ হলে কি হয়, লাস্টে ইএসটি যুক্ত হয় যদি একবারে উচ্চারণ হয়। লার্জ, লা, থামতে পারবি, লা হবে না, লার্জ একবারে। তাহলে আমরা লাস্টে কি করব, ইএসটি যুক্ত করব। তারপর এখানে কি আছে, দেন। দেন মানে কি, কম্পারেটিভ। দেন মানে কম্পারেটিভ। তাহলে এটাকে কম্পারেটিভ করতে হবে। তাহলে টলটা কি হয়ে যাবে, টলার। বুঝতে পারলাম? ডিগ্রিটা কিন্তু পরীক্ষায় আসবে, ভালো করে তাহলে বুঝে নাও জিনিসটা। কোথায় কার ডাউট আছে বলো, ডাউট থাকলে বলতে পারো। তাহলে তিনটে জিনিস আমরা ফলো করলাম, যদি অ্যাজ থাকে পজিটিভ ডিগ্রি, যদি দেন থাকে কম্পারেটিভ ডিগ্রি, যদি দা থাকে সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে যা আছে তাই বসবে, যে ওয়ার্ডটা আছে। কম্পারেটিভ ডিগ্রিতে ইআর যুক্ত হবে, আর সুপারলেটিভ ডিগ্রিতে ইএসটি যুক্ত হবে। মনে থাকবে? আর যদি কখনো মোস্ট বা মোর কখন হয়, যখন সিলেবেল একের বেশি হয়। আমি এখানে একটাতেও দেখলাম না একের বেশি আছে, তাই আমরা ইআর আর ইএসটি যুক্ত করেই হয়ে গেল। তারপর দেখো এখানে কি আছে, প্লুরাল নাউন ফ্রম হেল্প বক্স। তাহলে হেল্প বক্স থেকে প্লুরাল নাউন নিতে হবে। তাহলে এখানে প্লুরাল নাউন ফ্রম হেল্প বক্স, তাহলে এই হেল্প বক্স থেকে কোথায় কোনটা বসে সেগুলোকে বসাতে হবে। এগুলো তোমরা নিজেরাই করতে পারবে, একটু দেখে নিলে। ঠিক আছে, ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে কেউ ম্যাচ জিতেছে, তাকে তো কনগ্রাচুলেশন জানানো হয়। তাহলে হেল্প বক্স থেকে কনগ্রাচুলেশন বসিয়ে দেবো। তারপরে দেখো দা পুলিশ, পুলিশের কি হয়, হেডকোয়ার্টার হয়, হেডকোয়ার্টার বসিয়ে দিলাম। তারপরে কি আছে, বাকিগুলো তোমরা নিজেরাই পারবে, একটু দেখে নেবে। এখানে কি আছে দেখো, এখানে সিমিলি বা উপমাগুলো দিয়ে বাক্য রচনা করো, মানে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং সিমিলিস। সিমিলিসটা কি, এটা এটার মতো, ওটা ওটার মতো, এটাকে সিমিলি বলে। দেখো প্রথম সিমিলিতে কি আছে, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। তাহলে এটা দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে। তাহলে হোয়াইট আর স্নো একই রকম না, হোয়াইট সাদা, আর স্নোটা কি বরফ, বরফটাও তো সাদা। এখানে কি আছে, রেড, রেড হচ্ছে লাল, আর রোজটা কি, রোজও তো লাল। তাহলে রেড আর রোজ তো একই টাইপের। ব্রেভ মানে সাহস, এই সাহস, আর লায়ন মানেও তো, লায়নের মধ্যে তো সাহস থাকে। তার মানে এই সাদাটাকে বরফের সাথে তুলনা হচ্ছে, এদিকে লালটাকে গোলাপের সাথে তুলনা হচ্ছে, আর সাহসটাকে সিংহের সাথে তুলনা করছে। যেমন এখানে হার ওয়েডিং ড্রেস রয়েছে, ঠিক আছে, তার বিয়ের পোশাক। তো আমরা ওয়েডিং কথাটাকে যদি সরিয়ে দিই, ওয়েডিং ধর আমরা মনে পড়ছে না, ওয়েডিং লিখবো না, ওয়েডিং লিখতে হবে না, তাহলে কি লিখবো, হার ড্রেস হলো। তারপরে আমরা ওয়াজ লিখতে পারি অথবা ইজ লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি। টেন্স আমার যে টেন্সে করতে ইচ্ছা করছে আমি করতে পারি। সিঙ্গুলার হলে ওয়াজ অথবা ইজের মধ্যে বসাতে পারি, প্লুরাল হলে ওয়্যার অথবা আর। ঠিক আছে, সিঙ্গুলার তো তার, তার ড্রেস, তার একটাই পোশাকের কথা বলা হচ্ছে। তারপরে আমরা এটা যা আছে বসিয়ে দেবো, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। তাহলে কি করে বাক্য রচনা করব, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসিয়ে যা আছে বসিয়ে দেবো। এটাও ঠিক তাই, অ্যাজ রেড অ্যাজ রোজ। ঠিক আছে, আমরা কোন একটা জিনিসকে তার মানে লালের সাথে তুলনা করতে পারি। দেখো এখানে আমি আমি যদি এখান থেকে ধরি যে হার চিক্স, তার গাল হয়ে গেছে, বিকেম, কিরকম হয়ে গেছে, লাল, গোলাপের মতো। তাহলে অ্যাজ রেড অ্যাজ রোজ মানে এতটা লাল যতটা গোলাপ লাল। তারপরটা দেখো সাহস, মানে তার সাহসটা কি, লায়নের মতো সাহসী সে। তাহলে আমি কোনো একটা নাম দিতে পারি, যে রাজকুমার ইজ, কি লিখলাম, রাজকুমার ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন। বুঝে গেল, হয়ে গেল। অথবা এখানে দেখো আমি বড় করে লিখেছি, তুমি বড় করে লিখতে হবে। মানে আমাকে কি করতে হবে, এগুলোর আগে আমাকে একটা সাবজেক্ট চাই আর একটা ভার্ব চাই। প্রেজেন্ট টেন্স হলে আমরা ইজ
অথবা আর এর মধ্যে নেবো, পাস্ট টেন্স হলে ওয়াজ অথবা ওয়ার এর মধ্যে নেবো, সিঙ্গুলার হলে সিঙ্গুলারটাকে বাঁচবো, প্লুরাল হলে প্লুরালটাকে বাঁচবো। বুঝতে পেরেছো? আচ্ছা এখানে দেখো এই যে অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট, এবার কাউকে যদি তুমি তুলনা করো বিরাট বড় হাতির সাথে তুলনা করো, তাহলে এখানেও তো বসতে পারে না রাজকুমার। এখানে আমরা ওটাতে ও খুব সুখী হয়েছিল, এবার একটু দুঃখী হতে পারে। তাহলে রাজকুমার ইজ অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট হতে পারে। তাহলে সাবজেক্ট এবং তারপরে ভার্ব বসে দেবো, রাজকুমার ইজ অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট, হাতির মতো বড়। তারপর আমরা অ্যাজ ফ্রি অ্যাজ আ বার্ড, এখানে আমি রাজকুমারকে লিখতে পারি রাজকুমার ইজ অ্যাজ ফ্রি অ্যাজ আ বার্ড, মানে যতটা পাখি যতটা ফ্রি ও ততটা ফ্রি, মানে সারাদিন ঘুরে ঘুরে চড়ে চড়ে বেড়ায় বলতে পারি। অথবা আমি বলতে পারি ও ফিল করে আমি এতটা মানে স্বাধীন যতটা পাখি স্বাধীন, তাহলে ইজ লিখবো না, তখন আমরা ফিলের পাস্ট ফর্ম কি ফেল্ট, ফেল্ট লিখে দেবো। বা ফিলসও লিখতে পারি, রাজকুমার ফিলস। আচ্ছা তারপরে অ্যাজ ইজি অ্যাজ এবিসি, তাহলে এখানে দেখো মানে মানে সোজা যতটা এবিসি লেখা সহজ, তাহলে এখানেও আমরা লিখতে পারি, রাজকুমারকে আর লিখবো না, তাহলে কোনো একটা অঙ্ক লিখলাম বা হিস্ট্রি সাবজেক্ট লিখলাম যে হিস্ট্রি ইজ অ্যাজ ইজি অ্যাজ এবিসি, অথবা ম্যাথ ইজ অ্যাজ ইজি অ্যাজ এবিসি, এরকম ভাবে লেখা যায়। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, এরকম সিমিলি টাইপের ওয়ার্ডের আগে আমাদের একটা সাবজেক্ট চাই একটা ভার্ব চাই, দিয়ে কমপ্লিট করে দেওয়া যায়। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, আন্ডারলাইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে একটা সেন্টেন্স রয়েছে, ঠিক আছে, সেখানে তোমাকে আন্ডারলাইন করতে হবে কোনটাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে। তাহলে প্রেজেন্ট পারফেক্টের সূত্র কি, হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, আমরা পড়িনি টেন্সে। তাহলে এখানে আছে হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, তাহলে এইটুকু প্রেজেন্ট পারফেক্ট। এখানে আছে হ্যাজ থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ রিসিভড প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ বিন, হ্যাজ সাপোর্টেড, এগুলো সব প্রেজেন্ট পারফেক্ট। বুঝেছি? তাহলে প্রেজেন্ট পারফেক্টের নিচে আন্ডারলাইন করতে দিলেই আমরা হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম যেটা থাকবে সেটাকে আন্ডারলাইন করে দেবো। তারপরে দেখো এখানে কি করতে হবে, বাক্য তৈরি করে, তোমাদের ভীষণ ভীষণ পরিমাণে বাক্য তৈরি করার জিনিস রয়েছে। কিভাবে করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে বাক্য রচনা করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মানে ওই যে আমাদের হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম করে বাক্য রচনা করতে হবে। প্লুরাল হলে আমরা হ্যাভ ভার্বের থার্ড ফর্ম লিখে বাক্য রচনা করব, আর সিঙ্গুলার হলে হ্যাজ ভার্বের থার্ড ফর্ম লিখে বাক্য রচনা করব। তার আগে আমরা একটা সাবজেক্ট বসিয়ে নেব, আগে সাবজেক্ট তারপরে হ্যাভ বা হ্যাজ কিছু একটা বসাবো, মানে যে যার সাথে যেটা হয়, সিঙ্গুলারের সাথে হ্যাজ, প্লুরালের সাথে মানে হ্যাভ, আর আই ব্যতিক্রম, আয়ের সাথে তো হ্যাভ হয়। তারপর ভার্বের থার্ড ফর্ম দিয়ে সেন্টেন্স কমপ্লিট করব, এই অনুযায়ী রয়েছে, করে নেবে তোমরা। তারপর দেখো এখানেও তাই বাক্য রচনা, এটা আবার পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট তো সোজা, হ্যাড ভার্বের থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পারফেক্ট। মনে আছে টেন্সের এগুলো এখন বোঝানোর বিষয় নয়। তাহলে আমরা সাবজেক্ট তারপর হ্যাড তারপর ভার্বের থার্ড ফর্ম দিয়ে সেন্টেন্স তৈরি করব, তাহলে তো পাস্ট পারফেক্ট হয়ে গেল। তারপরে কি আছে দেখো, চুজ দ্য কারেক্ট অপশন অফ দ্য গিভেন ভার্ব, ভার্ব ফর্ম, তাহলে কোথায় কোনটা হতে পারে, সঠিক ভার্ব ফর্মটিকে বসাতে হবে। তাহলে এখানে শূন্যস্থান ছিল, সঠিক ভার্ব ফর্মটাকে বসালাম। তাহলে যেহেতু পাস্ট পারফেক্ট চলছে তাই হ্যাড ভিতরি বসাবো, যে হ্যাড ভিতরি বলে সব করা হয়েছে, হ্যাড ভিতরি। আমাকে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে, যদি পাস্ট পারফেক্ট হয় হ্যাড ভিতরি বসাবো, আর যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ হ্যাজ ভিতরি বসাবো। সেন্টেন্সটা পড়ে আমাকে বুঝতে হবে। যেমন এই সেন্টেন্সটা পড়ে বুঝতে পারলাম এটা একটা পাস্ট টেন্স, কি করে বুঝলাম, দেখো এখানে ফাউন্ড আছে, ফাউন্ড তো পাস্ট হয়, তাই এখানে আমরা হ্যাড ভিতরি করলাম। এই সেন্টেন্সটা পড়ে বুঝতে পারলাম পাস্ট টেন্স, কি করে বুঝবো, এই যে ফাদার উলফের কথা বলা আছে, এটা অতীতের ঘটনা, তাই পাস্ট পারফেক্ট। আচ্ছা তারপর এটা দেখো বাঘিরা, এটাও তো অতীতের ঘটনা, তাহলে পাস্ট পারফেক্ট। আচ্ছা এটা দেখো, এটা কোনো অতীতের ঘটনা না, যে আমি আমার টাস্কটাকে শেষ করব শিডিউল টাইমের আগেই শেষ করেছি, মানে কিছুক্ষণ আগে হয়ে যাওয়া ঘটনা, প্রেজেন্ট পারফেক্ট। তখন আয়ের সাথে যদি হ্যাভ বসে তাহলে হ্যাভ ফিনিশড। বোঝা গেল? তা মেরি কম ব্রোঞ্জ মেডেল লন্ডনে জিতেছে, মানে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা, তাহলে আমরা হ্যাজ ওন করে দিলাম। এখানে কি আছে, ব্র্যাকেটে দেওয়া ভার্বের সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এখানে সঠিক রূপটাকে বসাতে হবে। এখানে কি আছে, রান, তাহলে রানের থার্ড ফর্ম কি, রানের থার্ড ফর্ম রান হয়। থার্ড ফর্ম কেন বসাবো, কারণ তার আগে আমাদের হ্যাড আছে, হ্যাডের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, তাই এখানে রানের থার্ড ফর্ম কি হয়, রান হয়, রান বসিয়ে দিলাম। এখানেও দেখো হ্যাড আছে, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম বসে,
তাহলে কামের থার্ড ফর্ম কি হয়, কাম, বসিয়ে দিলাম, বোঝা গেল। তারপর এখানে দেখো সাবজেক্ট রয়েছে সামনে, তারপরে কোনো হ্যাড ফ্যাট কিছু নেই, ডাইরেক্ট কোনটা ভার্ব বসাতে বলছে, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো, কারণ পাস্টের ঘটনা চলছে এটা, তাহলে ওয়ান্টেড সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়ান্টেড। এটাও তাই, পুরো তো পাস্টের ঘটনা চলছে, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম। সাপোর্টের সেকেন্ড ফর্ম আছে সাপোর্টেড। যদি হ্যাড থাকে ভার্বের থার্ড ফর্ম, আর যদি হ্যাড না থাকে, শুধু যদি সাবজেক্টের পর ফাঁকা থাকে, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম। কখন এটা হবে, যখন পাস্ট টেন্সে চলবে, অতীতের ঘটনা হবে। লেসন 8 দেখো, কলম মেলাতে হবে, কোনটার সাথে কোনটা হয়, এগুলো তোমরা নিজেরাই মেলাতে পারবে, অর্থ বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে। এগুলো আর কিছু বোঝানোর নেই, তোমরা করে নেবে। গ্রিপ মানে সরো, মানে গ্রিপ মানে দুঃখ, তাহলে এটাকে আমরা ডিপ সরো বলতে পারি। ইমপ্লোড মানে কাউকে অনুনয় বিনয় করা, তো বেকড লিখে দেবো, এগুলো নিজেরাই তোমরা করতে পারবে। আচ্ছা, তারপরে দেখো এই যে বাক্য রচনা, পার্থক্য আলাদা, মানে পার্থক্য বুঝে বাক্য রচনা করতে হবে, মানে আওয়াজ একই, উচ্চারণ একই, কিন্তু আলাদা তার মিনিং। এখানে কি আছে, মিট, মিট মানে কি সাক্ষাৎ করা, আর এখানেও আছে মিট, এই মিট মানে কি, মিট মানে হচ্ছে মাংস। আওয়াজ একই, বানান আলাদা, অর্থ আলাদা, তাহলে যেটার যা অর্থ সেই অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে হবে। ওয়ান্ডার্ড মানে, একটা ওয়ান্ডার্ড মানে হচ্ছে ঘুরে ঘুরে বেড়ানো, আর একটা ওয়ান্ডার্ড মানে একটু অবাক হয়ে যাওয়া, একই উচ্চারণ, হ্যাঁ একই উচ্চারণ, তো আলাদা আলাদা করতে হবে। হোল মানে পুরোটা, আর একটা হোল মানে হচ্ছে গর্ত, বাস আলাদা বুঝে আমাদের বাক্য রচনা করতে হবে। তারপরে দেখো লিপ, দেখেছো লিপ, তাহলে লিপ মানে হচ্ছে লাভ দেওয়া, তাই তো। আর এলআইপি, এই লিপ মানে কি, এই লিপ মানে হচ্ছে কি বলে, ঠোঁট, একই উচ্চারণ মানে আলাদা, তাহলে আলাদা করে আমাদের বাক্য রচনা করতে হবে। সিজ, সিজ মানে থামিয়ে দেওয়া, আর একটা সিজ মানে পুরো বন্ধ করে দেওয়া। থ্রোন, থ্রোন মানে সিংহাসন, আর একটা থ্রোন হচ্ছে ছোড়া, ছোড়াকে বলে। তারপর প্রে, প্রে মানে শিকার করা, মানে লায়ন যখন শিকার করে তাকে প্রে বলে, আর আরেকটা প্রে কি, প্রার্থনা করাকে বোঝায়। তারপর টেস্টেড, টেস্টেড, টেস্টেড কাকে বলে, টেস্ট নেওয়া, টিচার টেস্ট নিচ্ছে মানে পরীক্ষা নেওয়া, আর একটা টেস্ট হচ্ছে স্বাদ, তাহলে একই উচ্চারণ আলাদা মানে আমাদের বাক্য রচনা নিজেদেরকে করতে হবে। আচ্ছা, তারপরে দেখো সঠিক মোডাল ভার্ব বসাতে হবে, কোথায় কোন মোডাল ভার্ব বসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে যেমন অবশ্যই একটা বোঝাচ্ছে, তাহলে আমাদের স্কুলে তো হোমওয়ার্ক অবশ্যই করে নিয়ে যাওয়া উচিত, অবশ্যই বোঝালেই আমরা মাস্ট বসাবো। আর একটা দেখো এখানে উইল বসানো হয়েছে, কেন, হি উইল গিভ ইউ আ সলিউশন, সে তোমাকে একটা সলিউশন দেবে, ভবিষ্যতে দেবে, তাহলে মোডাল ভার্ব আমরা উইল বসাবো। তারপর রাজেশ প্ল্যান্ড দ্যাট হি উড মেক আ কিচেন গার্ডেন, দেখো সে একটা কিচেন গার্ডেন তৈরি করবে, প্ল্যান সে করেছিল, তাহলে অতীতের ভবিষ্যৎ বোঝালে উড বসে। অতীত কি করে বুঝলাম, প্ল্যান্ড, এটাই তো অতীতকাল, পাস্ট টেন্স, তার ভবিষ্যতে আমরা কি বসাবো, উড। তারপর এখানে কি আছে দেখো, কুড করব, কুড, তারপরে সুট, তারপর উইল, তারপর সুট, তারপর মে, এভাবে সেন্টেন্সের অর্থ বুঝে বুঝে করতে হবে। যে পারা অর্থে আমরা কুড বসাবো, উচিত অর্থে আমরা শুড বসাবো, ভবিষ্যতে কোনো কিছু হবে উইল বসাবো, আবার উচিত অর্থে শুড বসাবো, হতে পারে মে বসাবো। এগুলো আমাদের মোডাল ভার্বের কন্ডিশন বুঝে নিতে হবে, সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে কোথায় কোন কন্ডিশনটা বসছে। তাহলে অবশ্যই অর্থে কি বসবে, মাস্ট, যেটা ভবিষ্যতে হবে সেখানে উইল। অতীতের ভবিষ্যৎ বোঝালে উড, অতীতের ভবিষ্যৎটা কি, যেমন রাজকুমার 10 বছর আগে ভেবেছিল যে ও জন্মাবে, ঠিক আছে, তাহলে 10 বছর আগে ও কিছু একটা ভাবলো যেটা ওর আগামীতে হবে, এখন তো 10 বছরে নেই, অনেকদিন আগের ঘটনা, মানে অনেকদিন আগে সে ভেবেছিল ওটা হবে, অতীতের ভবিষ্যৎ। তারপরে পারা, পারা অর্থে অতীতকালে পেরেছি, তখন কুড হবে। উচিত অর্থে শুড, আর হতে পারে অর্থে মে। তারপরে এখানে দেখো মোডাল ভার্বের নেতিবাচক, মোডাল ভার্বের নেতিবাচক, তাহলে নেতিবাচক ক্যান নট, এখানে ক্যান নট বসবে, এখানে উড নট বসবে, এখানে শুড নট বসবে, এখানে কুড নট, এখানে মাইট নট, এভাবে জিনিসগুলো হবে। মোডাল ভার্ব কোথায় কোনটা বসে তোমরা সেন্টেন্স পড়ে পড়ে নিজেরা বুঝে নেবে, বুঝে করে নিতে হবে। সবাই বুঝেছি? এবার আমাদেরকে এগুলো করে নিয়ে আসতে হবে, আজকে বোঝালাম তাই তো, পরের দিন তোমরা করে নিয়ে আসবে, বোর্ড দেখে দেখে মিলিয়ে নেবে। তোমরা যারা অনলাইন ক্লাস করলে তোমরা আশা করি বুঝলে, এবার তোমরা টেক্সট বইটাকে সাথে নিয়ে নিজে নিজে করো, তারপরে আর ভিডিও দেখে আর বুঝতে হবে না, তোমাদেরকে এই নোটসটা দিয়ে দেবো, তোমরা নোটস দেখে দেখে নিজেরা মিলিয়ে নেবে, কারণ ভিডিওটা হচ্ছে বোঝার জন্য,
আর মেলানোর জন্য ভিডিওর দরকার নেই, তখন তুমি নোটস দেখে দেখে মেলাবে, সেই নোটসটা তোমাদের অনলাইনে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই।